খাচ্ছ না কেন? একটা পরোটার অর্ধেক শেষ করেছো মাত্র, বাকিটুকু খাবে কখন? ধমকে মৃদু কেঁপে ওঠে অদুষ্ণতা, রাগী লুক নিয়ে তেরা গলায় জবাব দেয়। আমার যেভাবে ইচ্ছে সেভাবে খাবো, দরকার হলে একটা পরোটা সারা দিন নিয়ে সময় নিয়ে খাবো, তাতে আপনার কি? হ্যাভেন কটাক্ষ করে প্রত্যুত্তর করলো তৎক্ষণাৎ। খাও, কিন্তু বর অফিস যাবে আর তুমি তাকে আদরের সোহাকে বিদায় দিবে না, সেটা কি ঠিক? আড়ালে ভেঙচি কাটলো অরু। খিটখিটে মেজাজে আস্তে করে বিড়বিড়িয়ে বলে, এক ছেলের বাবা হয়েও কি পুলকেন আছে? ভ্রুক্ষেপহীন ভাবে হ্যাভেন চওড়া গলায় উত্তর দিল। কি বিড়বিড় করছো? আসতে বলো, সবই তো শুনতে পারছে। পদ মুহূর্তেই অরুর খোঁচা মারা অপমান করা বাক্য হজম করতে পারল না। হ্যাভেন মুখ ফসকে বক্র চোখের চেয়ে রাশভারী কণ্ঠে আওয়াজ তুলল। ভাবা যায় কত সৌভাগ্যবতী তুমি, পূর্বে বিয়ে করার সত্ত্বেও পিওর ভার্জিন একজন স্বামী পেয়েছ। তোমার উচিত সেই খুশিতে নিয়মিত 3 বেলা খাবার ঘর থেকে আমাকে চুমু খাওয়া। অরু বান খাচ্ছিল, হ্যাভেনের কথা খায় খুব খুব শব্দে তুলে কেসে উঠল। মাথার দুবার থাপ্পড় মেরে ভ্রু কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় ব্যাপক মুডে থাকা হ্যাভেনের দিকে। চোখ ছোট ছোট করে সন্দেহ তাক করলো, কৌতূহলী গলায় শুধালো। বিয়ে করেছেন, বাচ্চা আছে, আর আপনি নিজেকে ভার্জিন দাবি করছেন? হাউ ফানি। হ্যাভেন নির্বিকার রইল, প্রত্যুত্তর করলো না। হালকা রক্তলাল ঠোঁট বাঁকিয়ে রহস্যময় হাসিল। ছেলের গালে আদর দিয়ে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। হ্যাভেনের বাঁকা হাসিতে অরুর ভেতরে কিছু একটা ফাটল দিল। হাসিটার অন্তরালে লুকানো ছিল এমন কিছু যা অরু ধরতে পারল না, আবার মাথা থেকে করতেও পারল না। কথাগুলো মনের মধ্যে হাত পাচ্ছে। অরু নিশ্চুপ হয়ে বসে রইল, চোখের পলক পড়ছে না। হ্যাভেনের কপটতা, মৌনতায় চিরস্থায়ী উত্তর খুঁজছে। চোখে তখন শুধু একটাই দৃশ্য ভাসছিল, হ্যাভেনের মিষ্টি হাসির আড়ালে রহস্যে মোড়ার হাসি। উনি কি মজা করলেন নাকি? অরু স্বগতিককে প্রশ্ন করলো। মনে কেমন যেন অস্বস্তি হচ্ছিল। সত্য মিথ্যার সীমানায় দাঁড়িয়ে সে অনুভব করলো হ্যাভেন এক সত্য মিথ্যার সীমানায় দাঁড়িয়ে সে অনুভব করলো হ্যাভেন এমন এক চরিত্র যে সহজে ধরা দেয় না। তার ঠোঁটের কোণে লুকিয়ে থাকা রহস্য এক আলোক জগতের ছিল। হ্যাভেনের প্রস্থানের শব্দ মিলিয়ে যেতে যেতে অরুর মন আরো গাঢ় বাদ। হ্যাভেনের প্রস্থানের শব্দ ওর মন আরো গাঢ় ধাঁধায় জড়িয়ে গেল। সত্যি এই মানুষটাকে ঠিকঠাক বোঝা কি আদৌ সম্ভব? অরূপ বোকার মতো গালে এক হাত থেকে পাকপাক করে হ্যাভেনের প্রস্থানের দিকে নিষ্পলক হয়ে থাকলো। ভাবনায় মশগুল হয়ে অসম্ভব অবাস্তব চিন্তায় ডুব দিল। কানে বারংবার প্রতিধ্বনিত হচ্ছে কথাগুলো, বারবার মনের উপর আঘাত করছে। হ্যাভেন কি বললো তখন? সত্যি ছিল কি নাকি মজা করে বলেছে? বড়সড় আকৃতির হ্যাভেনের বেডরুমে একা সমান তালে পায়চারি করে চলেছে অরু। কোনো কিছুই ভালো লাগছে না, আশেপাশে সবকিছু বিষাদে ভরে উঠেছে। ঘরের প্রতিটি কোণ যেন ওর মনের সুপ্ত অভিমান, অভিযোগের মতোই শূন্যতায় ভরা। উঁচু সিলিং থেকে ঝুলে থাকা দৃষ্টিনন্দন ঝাড়বাতির মৃদু আলো কোনো উষ্ণতা বয়ে আনছে না, সবকিছু অস্বস্তি ঠেকছে। দেওয়ালে ঝোলানো শিল্পকর্মগুলো যেন তাকে বিদ্রুপ করে বলেছে, বলা নেই কওয়া নেই, হঠাৎ করেই জীবনের মোড় ঘুরে গিয়েছে। তোর ভবিষ্যৎ কি হল, কোথায় তার শেষ? পায়ের তলার নরম কার্পেটের স্পর্শ অনুভব করলো, যা অরুর হৃদয়ে কোথাও ধারালো কাঁটার মতো বিচ্ছে। চোখ গেল বিশাল জানালার বাইরে, অগণিত সাদা মেঘ আর সূর্যের আলোয় আলোকিত দিনের আকাশ। কিন্তু এই আলো অরুর মনের অন্ধকার দূর করতে পারছে না। প্রতিটি নিঃশ্বাসে অনুভব হচ্ছে নিজের প্রতি এক ধরনের পরাজয়ের গন্ধ। বিছানার ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুলের তোড়া, বিয়ের ঝলমলে সুন্দর শাড়ি আর সাজানো লাল সোনালি জুয়েলারি সামনে তাকে তিরস্কারের মতো মনে হচ্ছে। তারা তাচ্ছিল্য হেসে বলে উঠছে, তুই কি এই জীবন চেয়েছিলি? ওর চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে, মুখে জমে থাকা হতাশার অজস্র প্রশ্ন তাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। সেই মুহূর্তে ফট করে ছোট্ট একটা শব্দ হতেই চমকে চোখ খুলে তাকায়। শশব ব্যস্ত উৎকণ্ঠিত হয়ে ঘাড় ঘুরিয়ে শব্দের উৎসের দিকে তীক্ষ্ণ দৃষ্টি তাক করলো। টুটুল দাঁড়িয়ে আছে দরজার বাইরে। ফ্লোরে খেলনার একটা সবুজ রঙের গাড়ি উল্টো হয়ে পড়ে আছে। অরুর চাহনিতে টুটুল বিরক্তির ছাপ স্পষ্ট দেখতে পেল। বাচ্চা সুলভ সরল কোমল মনটা খারাপ হয়ে গেল। ফ্লোর হতে খেলনা গাড়ি তুলে চলে যাওয়ার জন্য পা বাড়ায়, তখনই পেছন থেকে অপ্রস্তুত অবিশ্বাস্য বাক্য ভেসে আসে, এই পিচ্ছি, এদিকে এসো।
টুটুল আশ্চর্যের শেষ প্রান্তে ব্যস্ত ভঙ্গিতে পেছনে ফিরে যায়, কিন্তু বেডরুমের ভেতর ঢুকলো না। গোল গোল চোখে অরুর নতিগতি বোঝার ক্ষুদ্র প্রয়াস চালায়। টুটুল কি ঠিক শুনেছে? আম্মুকে সত্যি ডেকেছে? অরু আবারও ডেকে ওঠে। কি হলো, আসছো না কেন? আমার কাছে এসো। সে মুখ ভার করে ধীর কদমে এগিয়ে যায়। অরু তাকে কোলে তুলে নিল। বাচ্চাটা পিটপিট করে তাকায়। অরু হেসে ফেললো। টুটুলের গাল টিপে কোলে নিয়ে বিছানায় বসে পড়ল। টুটুলের মাথায় অগোছালো চুলের ভাঁজে হাত চালিয়ে অরু অত্যন্ত নরম কণ্ঠে শুধালো। আমার কাছে আসতে দ্বিধাবোধ করছিলে কেন? টুটুলের গোমরা মুখের সরল জবাব। আব্বু নিষেধ করছিল। অরু ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো। নিষেধ কেন করেছে? বলেছে তোমার কাছে আসলে তুমি বকা দেবে, কেউ বকলে টুটুলের কষ্ট হয়। আব্বু চায় না কেউ টুটুলকে কষ্ট দিক। টুটুলের আঁখি যুগল ছলছল করে উঠল। আম্মুর ভালোবাসা পাওয়ার জন্য কতদিন ধরে ব্যাকুল হয়ে রয়েছে ছোট্ট হৃদয়াবেগ। এখন আম্মুকে কাছে পেয়েও ভালোবাসা পাচ্ছে না। টুটুলের কষ্ট হবে না? অরু মুচকি হাসলো। টুটুলের কপালে চুমু খেলো। টুটুল ভ্যাবলা কান্তির মতো চেয়ে আছে। টুটুলের গালে স্নেহময় আদুরে হাত রেখে বলে, মিথ্যা বলেছে তোমার আব্বু। বোকা কেন দেব? তোমার কি আমাকে পচা মেয়ে মনে হয়? তৎক্ষণাৎ দুদিকে মাথা নাড়ল টুটুল। টেডি হাসি উপহার দিয়ে চরমারে গলায় বলল। পচনা সুন্দর আম্মু। অরু দন্তপাটি বের করে স্বল্প হাসে। ভাবুক চিত্তে সিরিয়াস গলায় শুধায়, তোমার নাম কি শুধু টুটুল? না, হিয়া নামের টুটুল, সবাই টুটুল বলে ডাকে। বাহ, চমৎকার নাম। প্রশংসা শুনে টুটুল খুশি হলো। অরু পুনরায় একই ভঙ্গিতে জিজ্ঞেস করলো। তোমার আব্বুকে সবাই কি নামে ডাকে? টুটুল অকপটে জবাব দেয়, হ্যাভেন। উহুম, তোমার স্কুলে কিংবা অন্য কোথাও কি নামে ডাকে? হ্যাভেন তালুকদার। অরুর মনে আশার প্রদীপ জ্বলে উঠল। কৌশলে বিস্তৃতি হেসে বলল, গুড। ঠিক তেমনি তোমার আব্বুর মতো তোমার নামের পাশে এরকম তালুকদার জাতীয় কিছু নেই? যদি থাকে তাহলে তোমার নামটা আর অনেক বেশি সুন্দর লাগবে। টুটুল কিছুক্ষণ ভাবলো, মনে করার চেষ্টা করলো, কিন্তু তেমন কিছু মনে পড়ছে না। মন খারাপ করে উত্তর দিল, না নেই, শুধু হিয়া নামের টুটুল। আমার নাম কি শুনুন না? অরু মুচকি হেসে তুরন্ত প্রত্যুত্তর করলো, অবশ্যই সুন্দর। আমি এমনিতেই বলছি, টুটুল তোমার বার্থডে সার্টিফিকেট কার কাছে আছে? টুটুল ভাবুকতা গলায় পাল্টা প্রশ্ন ছুড়ল। সেটা কি? অরু হতাশ হলো। ফোঁস করে তপ্ত শ্বাস টানলো। এতটুকু বাচ্চা এসব জানে কি? তবে মন গহনে সংকীর্ণ খুঁতখুঁতে বেশ কিছু প্রশ্নের উত্তর, যথাযথ উত্তর যে অরু চাই। টুটুল, তোমাকে যে আমি এত কিছু জিজ্ঞেস করেছি সেটা কাউকে বলবে না। আব্বুকে বলবো না। না, কাউকে না। যদি বলে দাও তোমাকে আর কাছে ডাকবো না, আর আদরও করবো না। টুটুল বেজার মুখে দাঁড়ায়। হ্যাভেনকে কোনো কথা না বলে থাকতে পারে না, কিন্তু তার যে আম্মুর ভালোবাসা চাই। অরু তাড়া দিয়ে শুধালো, কি বলে দিবে? ওকে বলবো না, তাহলে তোমাকে আব্বু ডাকতে দিবে। অরু ঠোঁট চেপে হাসলো। ভীষণ মিষ্টি বাচ্চাটা, সাথে বুদ্ধিমানও। নাদুস নুদুস কিউটের ডিপা একটা। অরুর মায়া হলো। তুমি আমাকে আম্মু ডাকতে পারো, তবে তোমার সাথে যে আমার ভাব হয়ে গিয়েছে সেটা তোমার আব্বু যেন না জানে, ওকে? টুটুল খুশি গদগদ হয়ে তুরন্ত জবাব দেয়। ওকে। বলে অরুর গালে টুক করে একটা চুমু দিয়ে দৌড়ে চলে যায়। অরু গালে হাত রেখে হেসে ফেলল। অফিস রুমের ভেতরে এক অস্বস্তিকর নীরবতা বিরাজ করছে। হঠাৎ হ্যাভেনের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আকাশচুম্বী রাগ সমেত খুঁজতে খুঁজতে সে হাতে থাকা ফাইলটা টেবিলের উপর ছুঁড়ে ফেলে দেয়। কাগজগুলো এলোমেলো হয়ে মেঝেতে পড়ে যায়। মৃণাল কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রয়েছে। হ্যাভেন চিৎকার করে বলে ওঠে, এটা কি করছো তুমি মৃণাল? একটা সাধারণ হিসাবে ঠিকঠাক রাখতে পারো না? এই ফাইলে পুরো ঘাপলায় ভর্তি, কোন একটা সংখ্যা মিলছে না। তোমার তো এরকম ভুল হতে পারে, আমি আশা করিনি। মৃণাল শুষ্ক ঠোক গেল। কাপা কাপা কণ্ঠে উত্তর দেয়, স্যার আমি চেক করছিলাম, মনে হয় কোথাও ভুল হয়ে গিয়েছে। আমি আরেকবার চেক করে এক্ষুনি ঠিক। হ্যাভেন কড়া কণ্ঠেও বাধা প্রদান করলো। চওড়া গলায় তর্জন দিল, তোমার এই ভুল আমার কোম্পানির কত বড় ক্ষতির সম্মুখীন হবে বুঝতে পারছো? একবারের জন্য কি দায়িত্ব নিয়ে কাজ করা যায় না? বারবার কি আমাকে এসে ঠিক করে দিতে হবে সব? মৃণাল মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে। তার হাত পা কাঁপছে। রাগ কমানোর চেষ্টা করে হ্যাভেন চেয়ারে বসে, কিন্তু রাগ এখনো চোখে মুখে স্পষ্ট। হ্যাভেন লম্বা শ্বাস টানলো। কিছুটা শান্ত হয়ে গমগমে গলায় বলল, ঠিক আছে, এবার শোনো। তুমি এই ফাইলটা নতুন করে তৈরি করবে। আজ রাতের মধ্যে আমাকে সব হিসাব মিলিয়ে পাঠাবে।
আর একটা ভুলও যেন না থাকে। স্পষ্ট? মৃণাল মৃদু গলায় বলে। জি স্যার, আমি কাজ শুরু করছি। মৃণাল দুটো ফাইলগুলো কুড়িয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তার মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। হাবেন টেবিলে বসে কপালে 2 আঙুল দিয়ে আলতোভাবে স্লাইড করছে। শিরাগুলো টান টান হয়ে গেছে। নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কাজে ভুল হওয়া তার সহ্য হয় না, আর সেটা তার বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্টের দ্বারাই হলে তো কথাই নেই। তার উপর এই প্রজেক্টের সাথে আগামী অনেক কিছুই জড়িত রয়েছে। হিসাব নির্ভুল নিখুঁত না হলে সবকিছু এলোমেলো হয়ে যাবে। হ্যাভেনাজ অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে। আসার সময় সকল কাজ চাচা প্রত্যাশকে বুঝিয়ে দিয়েছে। একরকম ফুরফুরে মেজাজে বাসায় ঢুকেছে। দরজা খুলে বেডরুমে পা রাখতে চোখ পড়লো টুটুল আরাম করে ঘুমিয়ে আছে। বিছানার ঠিক মাঝখানে চাদর মুড়িয়ে দিয়ে ঘুমিয়ে রয়েছে তার কলিজা। এই দৃশ্য দেখে হ্যাভেনের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। জানালার পর্দা হালকা বাতাসে দুলছে। বাইরের নরম আলো এসে মেঝেতে পড়েছে। বিছানার পাশে রাখা টেবিলে একটা মগ, ভেতরে কিছু চায়ের দাগ শুকিয়ে গেছে। বোঝাই যাচ্ছে ওর চা খেয়েছে। নয়তো হ্যাভেনের রুমে সচরাচর কেউ আসে না। সেখানে কেউ রুমে ঢুকে চা বা কফি কিভাবে খাবে? পর মুহূর্তে ভ্রু কুচকে ফেললো। টুটুল তো এই সময় ঘুমায় না। ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে কি? হ্যাভেনের চিন্তা হলো। অফিস ব্যাগ যথাস্থানে রেখে ওয়ালের ড্রেসিং টেবিলের উপর রেখে হাত ঘড়ি খুলতে খুলতে ধীর কদমে ঘুমিয়ে থাকা ছেলের নিকট এগিয়ে গেল। কপাল গলায় হাত ছুঁয়ে বোঝার চেষ্টা করলো শরীরের অবস্থা। না, সবকিছু স্বাভাবিক। হ্যাভেন আর মাথা ঘামালো না। টুটুলের কপালে চুমু খেয়ে ফ্রেশ হতে চলে গেল। ওরও একা নয়, স্বাধীন চেতা মেয়ে। কেউ তার জীবনে হঠাৎ করে এসে নিয়ম কানুন বানিয়ে দেবে, তা মেনে নেওয়ার মতো মেয়ে সে নয়। অথচ সেই ওরু এখন মুখ বন্ধ করে অপছন্দের অনেক কিছু নির্দ্বিধায় মেনে নিতে হচ্ছে তাকে। আর হ্যাভেন, সে তো একেবারেই উল্টো, ঘাড় দ্বারা মহারাজ। নিয়ম ভেঙে খুনসুটি করে মানুষের জীবন ওলট পালট করতে তার কত না আনন্দ। ওরু একে তো হ্যাভেনকে মোটেই মেনে নিতে পারছে না, তারপর হ্যাভেনের বাড়াবাড়িতে অতিষ্ঠ হয়ে উঠেছে মেয়েটা। ফ্রেশ হয়ে হ্যাভেন চুপচাপ একটা চেয়ার টেনে বসলো। রুমের এক পাশে সাজানো বইয়ের তাকে চোখ বুলিয়ে নিল। লাইন ধরে সারিবদ্ধভাবে বই সাজানো গোছানো। হ্যাভেন সবসময় বইগুলো নির্দিষ্ট জায়গায় রাখতে পছন্দ করে। বেশ পরিপাটি গোছানো মানুষ সে। কিন্তু টুটুল এসে নিয়মিষেই কিছু বই এলোমেলো করে দিয়ে মজা নেবে আর হ্যাভেনকে জ্বালাবে। তবে ছেলের এসব কাজে সে বিরক্ত হয় না, বরং খুশি হয়ে ছেলের আনন্দ দেখে। হ্যাভেন গ্রীবা এদিক ওদিক ঘুরিয়ে ওরুকে খুঁজলো। রুমের কোথাও তাকে দেখতে না পেয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। তখনই বারান্দা থেকে ওরু রুমে এসে হাজির হয়। হ্যাভেনকে দেখে ওরু মুখ বাঁকায়, দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলে, ওনাকে এক্ষুনি আসতে হলো? বজ্জাত লোক একটা, মস্তিষ্কে সব সময় অবাঞ্ছিত ও অশোভনীয় চিন্তা নিয়ে ঘুরে বেড়ায়। আপন মনে বিড়বিড় করতে করতে ওরু আলমারির কাছে এসে দাঁড়ায়। প্রয়োজনীয় জিনিস নিয়ে আলমারির দরজা বন্ধ করে পেছনে ঘুরতেই সহসা কারো চওড়া বুকের সঙ্গে ধাক্কা খায়। ওরু চকিতে তাকালো। হ্যাভেন একদম ওর সম্মুখে দাঁড়িয়ে, ঠোঁটে তার দুর্বোধ্য হাসি। ওরু রাগী দৃষ্টিতে তাকায়, কিছু না বলে পাশ কাটিয়ে চলে যেতে চায়, কিন্তু হ্যাভেন সেটা হতে দিল না। পেশি বহুল ইস্পাত দৃঢ় দ্রুত হাত ওরুকে বেষ্টনী করে নিল। হাত দুটো ওরুকে স্পর্শ করলো না, বরং তা আলমারির দুদিকে ছড়িয়ে রাখা। ওরু নড়তে পারছে না, আলমারির সঙ্গে ঠেসে দাঁড়িয়ে রইল। পিঠ থেকে রয়েছে সেথায়। ওরুর আগে ক্রমাগত খুঁজছে, এই বুঝি অ্যাটম বোম ব্লাস্ট হয়ে যাবে। ওরুর রিয়াকশন দেখে হ্যাভেন মিটিমিটি হাসছে, যা দেখে ওরুর গা জ্বলে উঠলো। হ্যাভেনের বুকে মৃদু ধাক্কা দিয়ে ওরু তিরিক্ষি মেজাজ সহিত বলে উঠল, বেহায়ার মতো এভাবে দাঁড়িয়ে আছেন কেন? সামনে থেকে সরুন। হ্যাভেনের তেড়া কণ্ঠে বিদ্রোহ হেসে বলে, না সরলে কি করবে? আর কি বললে? আমি বজ্জাত? ওরু দাঁত পিষে কটমটিয়ে ওঠে। খোঁচা মেরে গম্ভীর কণ্ঠে জবাব দিল, আপনার মধ্যে কি ন্যূনতম লজ্জা বলতে কিছুই নেই? যেখানে একটা মেয়ে আপনাকে সহ্য করতে পারছে না, সেখানে আপনি নির্লজ্জের মতো বারবার তার কাছে ঘেঁষছেন। আমি তো ভেবেছিলাম আপনার পার্সোনালিটি অনেক মজবুত, চাইলেই তো কত শত মেয়ে আপনার ওপর হুমড়ি খেয়ে পড়বে। তাহলে আমার পিছে পড়ে আছেন কেন? হ্যাভেনের ভাবভঙ্গি বোধ কম হচ্ছে না। সরু চোখে ললাটে প্রগাঢ় ভাঁজ ফেলে পলকে অরুর দিকে চেয়ে আছে। নিজের ঠোঁট কামড়ে অরুর নিকট আরেক হ্যাভেনের গঠন সরু চোখে মুখে উঠছে পড়ছে। অরু চোখ বুঝে ফেললো, বক্ষস্থলে অজানা অচেনা অনুভূতিতে ঠিকঠিক করছে। পেছতে পারলো না, কারণ পিছিয়ে অবস্থানে পৃষ্ঠদেশ আলমারিতে লেগে রয়েছে। হ্যাভেন কণ্ঠ খাদে এনে দৃঢ়তা সমেত কটাক্ষ করে বলল, তোমার কাছে ঘেঁষার জন্য কি আমি মরে যাচ্ছি? তুমি নিজেকে কি মনে করো, নাকি ভিক্টোরিয়া? তোমার গায়ের গন্ধ এতটা বিশ্রী, চুলের ঘ্রাণ, না না ঘ্রাণ না, চুলের বাজে গন্ধ, আর ঠোঁট জোড়া এক
দেখলে তো আমার বমি চলে আসে। টুকটা তোমার কাছে এর জন্য রেখেছি যাতে গন্ধের পরিমাণ কতটুকু সেটা উপলব্ধি করতে পারে। সারাক্ষণ তো রুমে বসে থাকবে না, বাইরে যাবে, ভার্সিটি যাবে, জনসম্মুখে যাবে। তখন তোমার গায়ের বৃষ্টি গন্ধ কারো নাস্তার অন্ধ্রে প্রবেশ করলে লোকে তো আমাকে কটু কথা শোনাবে, বলবে হ্যাভেন তালুকদার কি মেয়ে বিয়ে করেছে, গা থেকে গন্ধ বের হয়। আমি তো ভদ্রলোক, সেটা কিভাবে হতে দেই বলো? সেজন্য তোমার গায়ের সকল গন্ধ নিজের মধ্যে টেনে নেওয়ার ক্ষুদ্র প্রয়াস করছে। সত্য হলো তুমি আমার বউ, তোমার গায়ের গন্ধ আমি ছাড়া কেউ পাবে সেটা তুমি হতে দিতে পারি না। বউ বলে আমি না হয় তোমার গন্ধ সহ্য করে নেব, কিন্তু অন্য লোকেরা কি সহ্য করবে? তাই তোমার কাছে আসে সকল গন্ধ নিজের মধ্যে লুফে নিতে, নয়তো তোমাকে ছুঁতে আমার ইগোতে লাগে। তোমার গোবর ভর্তি মাথায় এতটুকু বুদ্ধিও নেই। বাক্যের রীতি টেনে হ্যাভেন দূরে সরে দাঁড়ায়। ভ্রু কুচকে নির্লিপ্ত ভঙ্গিতে চেয়ে আছে সম্মুখের আগে পুষতে থাকা অরুর দিকে। অরুর শিরা উপশিরায় হ্যাভেনের অপমানজনক বিদ্বেষপূর্ণ কথাগুলো বিষের ন্যায় ছড়িয়ে পড়ছে। ক্রোধে শরীর কেঁপে কেঁপে উঠছে। অরুর কাছে ঘেঁষলে বমি আসে। কত ছেলে অরুর পেছনে ঘুরে। তাহলে এই সব কথা বলার এই লোকের সাহস হলো কিভাবে? রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে অরু হ্যাভেনের টি শার্টের কলার চেপে ধরে। হ্যাভেন হক চুকিয়ে যায়। অরু চেঁচিয়ে বলে উঠল, আমার গা হতে গন্ধ বেরোয়, আমার কাছে ঘেঁষলে আপনার ঘৃণা লাগে, অসহ্যকর লোক। হ্যাভেন অরুর হাত ছাড়িয়ে নিতে নিতে ব্যঙ্গাত্মক করে বলল, কি করছো? ছাড়ো। ছি, গন্ধে আমার শ্বাস আটকে আসছে। দূরে যাও, দূরে যাও। অরু গেল না, বরং দ্বিগুণ তেজ ফুটিয়ে একদম হ্যাভেনের বুকের সঙ্গে মিশে রইল। পায়ের কোড়ালে উঁচু করে হ্যাভেনের নিচের ঠোঁট পর্যন্ত নাগাল পেল। সেভাবে থেকেই চিবিয়ে চিবিয়ে পড়ল। যাবো না দূরে, এইভাবেই থাকবো। আমিও দেখি কিভাবে সরান আমাকে। অরু ব্যালেন্স রাখতে পারছে না দেখে হ্যাভেন অরুর কোমর পেঁচিয়ে নিজের সাথে আগলে নিল। কথা বলার দরুন অরুর ঠোঁট হ্যাভেনের ক্লিন শেপ করা থুতনিতে আলতোভাবে স্পর্শ করে চলেছে। মেয়েটা কি বুঝতে পারছে সে কি করছে? বুঝতে কি পারছে তার এইরকম হুট করে এতটা কাছে আসায় হ্যাভেন নামক পুরুষের হৃদয়টা বেসামালে বুধ হচ্ছে। টের পাচ্ছি কি হ্যাভেনের হৃৎপিণ্ডের ক্ষুদ্র সত্তার কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। অরুর বাঘিনী রূপে বোকা বোকা কর্মকাণ্ডে হ্যাভেন আনমনে হেসে ফেলল। হ্যাভেনের হাসি মুখশ্রী দেখে অরু নাগের পাটাতন ফুলিয়ে ঝাঁঝালো গলায় বলে ওঠে, হাসছেন কেন? বললাম তো এভাবেই থাকবো। হ্যাভেন ঠোঁট চেপে হাসি আটকে ছোট করে বলে, আচ্ছা, আপনি খুবই বিরক্তিকর একজন লোক। জানি। আপনাকে দেখলেই আমার রাগ হয়। এবারেও ঠান্ডা মোলায়েম জবাব দিল হ্যাভেন। ঠিক আছে। অরু গলার স্বর অপরিবর্তিত রেখে খিটখিটে মেজাজে বলতে থাকলো, আপনি খুব খারাপ। হ্যাঁ। আপনাকে আমার সহ্যই হয় না। অলরাইট। হঠাৎ দরজায় খটখট শব্দে কর্ণগোচর হতেই অরু সম্বিত ফেলল। চমকে উঠে সহসা হ্যাভেনের থেকে ছিটকে দূরে সরে গেল। লজ্জায় চোখ মুখ খিচে শ্বাসরুদ্ধকর হয়ে দাঁড়িয়ে রইল। কি করছিল এতক্ষণ? লোকটার এত কাছাকাছি চলে গিয়েছিল কিভাবে? এখন এই লোক অরুর সম্পর্কে কি ভাবছে? খোঁটা দেওয়ার একটা রাস্তা অরু নিজেই এই লোককে দিয়ে দিল। রেগে এইরকম একটা কাজ কিভাবে করতে পারলো ভাবতেই অরুর কান্না পাচ্ছে। অরুর মুখবিবর গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে হ্যাভেন কিঞ্চিত লাল রঙের ওষ্ঠদয়ের নিচে ঠোঁট কামড়ে মিটিমিটি হাসছে। হ্যাভেন ব্যস্ত পায়ে দরজা খুলে দিল। দরজার সম্মুখে সায়রা অধরে হাসি বজায় রেখে দাঁড়িয়ে আছেন। পরিপাটি শাড়ি পরা, চোখে মুখে লেপ্টে রয়েছে একরাশ মুগ্ধতা। দেখে মনে হয় না তার এত বড় ছেলে আছে, আর সে আবার ভার্সিটিতে পড়ে। বয়সের ছাপ এখনো সুন্দরী নারীর দেহভাগে বসতি স্থাপন করতে সক্ষম হয়নি। এখনো 20 বছরের যুবতী নারী মনে হয়। এমন সময় চাচিকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল হ্যাভেন। তবু সামান্য হেসে জিজ্ঞেস করলো, কিছু বলবে কাকিমা? সায়রা মুচকি হেসে মৃদু স্বরে বললেন, তোমার বউয়ের সাথে কথা বলতে আসলাম, সময় স্বল্পতার জন্য আলাপ করতে পারিনি। হ্যাভেন মাথা নেড়ে সম্মতি জানায়, শান্ত কণ্ঠে বলল, তোমরা কথা বলো, আমি একটু আসছি। বলে মোবাইলটা হাতে তুলে অন্য হাত ট্রাউজারের পকেটে গুজে দিল। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রুমে ঢুকে সায়রা দেখলেন অরু বিছানার পাশে চুপচাপ বসে আছে, হাতে একটা বই। বইটা হ্যাভেনের বইয়ের তাক থেকে সময় কাটানোর জন্য নিয়েছে। সায়রা ধীর পায়ে এগিয়ে এসে বিছানায় অরুর পাশে বসে পড়লেন। অরু বইটা পাশে সরিয়ে সায়রার দিকে তাকালো, চোখে কৌতূহল ও সামান্য অস্বস্তি। অরুর গালে হাত রেখে সায়রা গভীর দৃষ্টিতে কিছুক্ষণ অরুর মুখবিবর পর্যবেক্ষণ করলেন। স্মিত হেসে বলে উঠলেন, তুমি তো দেখতে ভারী সুন্দর।
হ্যাভেনের পছন্দ আছে বলতে হবে। এমনি এমনি আমাদের হ্যাভেন তোমার বিয়ে করার জন্য পাগল হয়নি। অরু কিঞ্চিত লজ্জা পেল, জোরপূর্বক হাসার চেষ্টা করলো, কিচ্ছু বলল না। আমাকে চেনো? অরু মাথা নেড়ে না বোঝালো। আমি হ্যাভেনের কাকিমা, তার ছোট চাচার বউ, সায়রের মা। তুমিও আমাকে কাকিমা বলে সম্বোধন করতে পারো। অরু এবারেও নিশ্চুপ। কি বলবে সে? বলার মতো কিছু বাকি থাকলে তো বলবে, তবে জিজ্ঞাসা করার মতো অনেক কিছুই মস্তিষ্কের ভেতরে দাপাদাপি করছে। কিন্তু এখন সেসব কথা জিজ্ঞেস করা উচিত হবে বলে মনে করছে না, মনে দ্বিধা কাজ করছে। অরুকে চুপ থাকতে দেখে সায়রা নিজেই বললেন, তুমি কি সবসময় চুপচাপ থাকো, কারোর সাথে কথা বলো না? আমি আর স্যার অস্বস্তি অনুভব করছো তাই নাকি? অরু তুরন্ত চঞ্চল কণ্ঠে জবাব দিল, না তেমন কিছুই না, আসলে আপনাদেরকে কাউকে সেভাবে চিনি না তো তাই। বুঝতে পেরেছি, চিন্তা করো না, আস্তে আস্তে সব জড়তা সংকোচ ভেঙে যাবে। অরুর মধ্যে কোনো ভাবান্তর হলো না, চুপ করে আছে। সায়রা একটা হাত অরুর হাতের উপর রাখলেন। অরু চমকে ওঠে, চক্ষুদয় প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে চেয়ে রয়েছে সায়রার দিকে। অরুর চাহনি দেখে স্বল্প হাসলেন সায়রা, কোমল স্বরে বলে উঠলেন, সংসার মানেই শুধু ভালোবাসা না, অনেক দায়িত্ব। আবার ভালোবাসা না থাকলে সেই সকল দায়িত্ব কর্তব্য যথাযথ সম্মানের সহিত পালন করা যায় না। তুমি বুঝতে শিখেছো অরু, জীবনে চলতে গেলে অনেক কিছু মানিয়ে নিতে হয়। হ্যাঁ, ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু মানিয়ে নেওয়া ততটা সহজ নয়, অনেক কঠিন। এতটুকু বলে সায়রা তপ্ত শ্বাস টানলেন। অরু চুপ করে শুনছিল, তবে মুখে কোনো স্পষ্ট প্রতিক্রিয়া নেই। চোখের পলকহীন চাহনি বুঝিয়ে দেয় সে মনোযোগ দিচ্ছে। মাঝে মাঝে মাথা নেড়ে সায়রার কথার সাথে সায় দিচ্ছে, যদিও ভেতরে বিরক্তি ধীরে ধীরে জমা হচ্ছিল। সায়রা অধরে হাসি ফুটিয়ে মুখবিবর সিরিয়াস করে নরম গলায় পুনরায় বললেন, হঠাৎ বিয়ে হয়ে যাওয়ায় তুমি হয়তো হ্যাভেনকে মেনে নিতে পারছো না, না? এটা স্বাভাবিক। প্রাপ্তবয়স্ক মেয়ে তুমি, তোমার পছন্দ অপছন্দ থাকতে পারে। জানি না তোমার কোনো পূর্বের পছন্দ রয়েছে কিনা, তবে এটুকু বলতে পারি হ্যাভেনকে বিয়ে করে তুমি ঠকে যাওনি। এই পর্যায়ে অরুর মুখভঙ্গি বদলে গেল, চোখ দুটো ছোট ছোট করে ভ্রু কুচকে ফেললো, চওড়া গলায় জানতে চাইলো, আপনি একজন মেয়ে হয়ে কিভাবে বলছেন আমাকে ঠকানো হয়নি? রূপে গুণে কোন দিক থেকে কমতি রয়েছে আমার? বয়সও তো বেশি না। তাহলে পূর্বে বিবাহিত পুত্র সমেত এক বাচ্চার বাবার সঙ্গে বিয়ে দেওয়া কি আমার প্রতি অন্যায় নয়? আমার জায়গায় আপনি থাকলে কি করতেন? মেনে নিতে পারতেন তো এসব? সায়রা থতমতে খেয়ে যান, এদিক ওদিক নজর ঘোরান, কথা ঘুরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে পাল্টা প্রশ্ন ছুড়লেন, তুমি কেন বিয়ে করেছো? তোমাকে বিয়ের জন্য বলা হয়েছে, জবরদস্তি তো করা হয়নি। তুমি স্বেচ্ছায় বিয়ের মত দিয়েছো। চাইলেই তুমি বিয়ের জন্য মানা করে দিতে পারতে, পরিবারের বেশি জোরাজুরি করলে পালিয়ে যেতে পারতে, যেহেতু প্রাপ্তবয়স্ক আইনের আশ্রয় নিতে পারতে। নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকার রয়েছে তোমার। অরু বার কয়েক পলক ঝাপটায় হতবাক হয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো। সায়রার কথাটা ফেলে দেওয়ার মতো না, যুক্তিসঙ্গত। কিছুক্ষণ চুপ থেকে কিয়ৎকাল পর তাচ্ছিল হেসে অরু জানালো, কি জানেন তো কাকিমা, আমাদের জীবন অনেক সময় এমন কিছু পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে থাকে, হয় সেই পরিস্থিতির সাথে লড়াই করতে হয়, নয়তো সেই পরিস্থিতি মেনে নিতে হয়। আমি সেকেন্ডের অপশনটাই চয়েস করেছি, ইচ্ছে করে না, বাধ্য হয়েছি। সায়রা গভীর দৃষ্টিতে তাকায় অরুর কোমল স্নিগ্ধ মুখশ্রীর দিকে। সেথায় হাসি নেই, আছে শুধু হতাশা। অরুর হাতটা মুঠোয় শক্ত করে ধরলেন, অত্যন্ত শীতল গলায় বললেন, তুমি কেন বিয়ে করতে বাধ্য হয়েছো জানতে চাইবো না, তবে শুধু এতটুকু বলবো, হ্যাভেন ভালো ছেলে। ভালো না, খুবই ভালো ছেলে, যে কোনো মেয়ের স্বামী হওয়ার জন্য পারফেক্ট। সে ভীষণ একরোকা ছেলে, নিজের ছাড়া কারোর কথা তেমন পাত্তা দেয় না, তবে আপনজনের কথাই গুরুত্ব দেয় অবশ্যই। আমরা ছাড়া তার আপন বলতে কেউ নেই। হ্যাভেনের জীবনের একটা ঘন কালো অন্ধকার আচ্ছাদনে ভয়ঙ্কর অতীত ছিল। ছেলেটা চোখের সামনে পুরোপুরি ছন্নছাড়া হয়ে গিয়েছিল, যার রেশ অন্ধকার কেটে যাওয়ার পরও জীবনের ক্ষুদ্র গাছের অঙ্কুরিত ডালপালায় ন্যায় রয়ে গিয়েছে। আমরা তাকে সামলাতে পারছিলাম না। সেই মুহূর্তেই টুটুলি ছিল তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। টুটুলকে আঁকড়ে ধরে ছেলেটা স্বাভাবিক জীবনে পদার্পণ করতে সক্ষম হয়েছে। বাইরে তাকে দেখতে কঠিন মনে হলেও ভেতরে কোমল কোষের মতো নরম।
হ্যাবেন নামক গুরুগম্ভীর ছেলেটা ভালোবাসার কাঙাল, আসলে মুখ ফুটে কিছুই বলে না, সকলের সামনে রাগী লুক নিয়ে থাকে। তুমি তাকে ভালোবেসে একটু যত্ন নিও, দেখবে সে তোমাকে হৃদয়ের রানী করে রাখবে। জানো তো, ভালোবাসা এমন এক শক্তি যার মাধ্যমে সবচেয়ে নিকৃষ্টতর মানুষকেও বশীভূত করা সম্ভব। সেখানে হ্যাভেন তো খাঁটি সোনা। অরু মনোযোগ সহকারে সকল কথা শ্রবণ করলো, তবে কথাগুলোর কতটা আমলে নিয়েছে কিংবা আজও কথাগুলো মন দিয়ে বোঝার চেষ্টা করেছে কিনা ওর মুখবিবর দেখে বোঝা যাচ্ছে না। অরুর মুখশ্রীতে এখনো গুমোট ভাব। শায়রার জ্ঞান গর্ভ কথাগুলো ক্রমশ একঘেয়ে লাগতে শুরু করলো অরুর কাছে। ঠোঁটের কোণে সামান্য কুঞ্চন, যা চেপে রাখার চেষ্টা করছে। একবার মনে হলো মেজাজ সহিত মুখের উপর জবাব দিয়ে দিবে। কাকিমা, এবার থামুন, আর শুনতে পারছি না এসব ইমোশনাল কথাবার্তা। যেখানে আমার অনুভূতির কেউ মূল্য দেয়নি, সেখানে অন্যের কারো দুঃখের গল্প শোনার ইচ্ছা বা রুচি কোনোটাই আমার নেই। কিন্তু অরুর শিক্ষিত ভদ্রতা এবং শায়রার প্রতি সম্মানবোধ তাকে সেটা বলতে দিল না। শায়রা যখন কথা শেষ করলেন, অরু তখন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। অরুর মুখে ভদ্রতার হাসি ফুটিয়ে বলে, ঠিক বলেছেন কাকিমা, আমি চেষ্টা করব সবকিছু মেনে নিয়ে আমাদের সম্পর্কটা স্বাভাবিক করার। শায়রা চক্ষু হাসলেন, অরুর মাথায় স্নেহময় হাত বুলিয়ে দিলেন। কিন্তু অরুর চোখে এক ধরনের ক্লান্তি এবং মনের মধ্যে এক গভীর বিরক্তির ছায়া স্পষ্ট ফুটে উঠল। ড্রয়িং রুমে সোফায় বসে হ্যাভেন কিছু ছবি দেখছে ফোনের গ্যালারিতে। একটার পর একটা ছবি দেখেই চলেছে, তবে হিসাব মিলছে না। মনে হচ্ছে মাঝখানের কোনো এক মুহূর্তের ছবি স্কিপ করে গেছে। ঠোঁটে ঠোঁট চেপে নিগুড়ো চাহনিতে পর্যবেক্ষণ করে চলেছে। ভাবুক চিত্তে কিছুক্ষণ মৌন স্থিরতায় কাটালো। কোনোভাবে কোনো সুরাহা পেল না। দীর্ঘশ্বাস ছেড়ে রিমোট দিয়ে টিভি অন করলো। ছবির মতো একের পর এক চ্যানেল পাল্টালো। টিভি দেখায় মন বলছে না। বিরক্তি ভঙ্গিতে নাক মুখ বিকৃত করে উঠে দাঁড়ালো। হাঁটতে হাঁটতে হ্যাভেন ছাদে চলে এসেছে। পায়ের ধীর লয়ের শব্দ ছাদের নির্জনতায় এক অদ্ভুত প্রতিধ্বনি তুলছে। হ্যাভেন ছাদে এসে রেলিং ঘেঁষে দাঁড়িয়েছে। তার চোখের চাহনি যেন নিগুড় রহস্যে ভরা, গভীর কোনো চিন্তা বা যন্ত্রণার আধার। কপালটা খানিকটা কুঁচকে আছে, ঠোঁটের কোণায় এক ফোঁটা কোলা জল ঝুলে আছে, যা তার দুঃসহ অবস্থাকে আরো বেশি প্রকট করেছে। রাত কিংবা দিনের কোনো মিশ্র অনুভূতি হ্যাভেনের চারপাশে ছড়িয়ে রয়েছে। একটা সময়হীন পরিবেশ মনে হচ্ছে। আকাশের অদ্ভুত ধূসরাভা আভা তার মুখের ছায়া আলোতে যেন এক রহস্যময় চিত্র তৈরি করেছে। হ্যাভেন ছাদের এক কোণে থাকা স্টোর রুমের দিকে অগ্রসর হয়। চোখ আটকে থাকে বড় রকমের তালার উপরে, যেটা দরজার সম্মুখে সুন্দর করে ঝুলে রয়েছে। পকেট হাতড়ে চাবি খুঁজে পর মুহূর্তে মনে পড়লো চাবি তো পকেটে নেই। ঘরে ফিরে চাবি আনার ইচ্ছা হলো না। দরজাটার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকলো কিয়ৎ পরিমাণ। অন্ধকারে অদৃশ্য হয়ে থাকা ঘরটার চৌকার যেন তাকে ডাকছে, অথচ সে দ্বিধাগ্রস্ত। তার দৃষ্টি তীক্ষ্ণ, সন্দেহ মিশ্রিত, আবারও বিষণ্ণতায় ভারাক্রান্ত। মনে হচ্ছে ঘরটার ভেতরে এখনো অজানা কিছু রয়েছে, তবে তা জানার ইচ্ছা আর ধৈর্য কুলাচ্ছে না। পুরো ঘরটা তন্ন তন্ন করে খুঁজেছিল, কাঙ্ক্ষিত কিছুর দেখা পায়নি, আর খুঁজতে ইচ্ছে করছে না। অজানা ভয়, রাগ, যন্ত্রণা একসঙ্গে মনকে বিষিয়ে তুলছে। ব্যালকনিতে দাঁড়িয়ে কত শত চিন্তায় বিভোর অরু। মস্তিষ্কের ভেতর সৃষ্টি হওয়া প্রশ্নগুলো ভেবেছিল শায়রাকে জিজ্ঞেস করবে। প্রশ্নগুলো ঠোঁটের ডগায় রয়ে গিয়েছে, জিজ্ঞাসা করাও হলো না, আর উত্তর পাওয়াও হলো না। অরু ভাবুকতা সমেত দূর নীলিমাতে চোখ দুটো স্থির করে রেখেছে। ডাগর ডাগর গভীর চক্ষুদয় ওই নীলিমাতে আটকে তার উত্তর খুঁজছে, যেন সেগুলো ভেতরে লুকিয়ে থাকা নিগুড় চিন্তা আর বিষণ্ণতার প্রতিফলন। নিঃশব্দে একটা ব্যথা বহন করছে চোখের পাতা। ললাটে পোগারো ভাঁজ পেতে মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে কিছু সময় একা থাকা জরুরি। হয়তো তার ভেতরে যে শত শত প্রশ্ন জমা হয়ে আছে সেগুলোর সঠিক কোনো উত্তর পাবে না, তবে গভীরভাবে চিন্তা করলে ক্ষতি কি? পিবর ঠোঁটে সামান্য আটোসাটো, যেন কোনো কথা না বলে চুপচাপ নিজের এলোমেলো ধ্যানে ডুবে আছে। হ্যাভেন ব্যস্ত কদমে রুমে প্রবেশ করে চারপাশে চোখ বুলিয়ে নিল। জানালার পর্দা অল্প নড়ে উঠেছে, বাতাসে হালকা ছোঁয়ায় পুরো রুম জুড়ে একটা ভারী নীরবতা বিরাজমান। হ্যাভেনের মনটা অজানা উদ্বেগে টান টান হয়ে উঠল। ভেতরে কোথাও একটা অস্থিরতা কাজ করছে, তবে তা বাইরে প্রকাশ করতে চাইল না। নিজেকে সংযত করে দ্রুত ব্যালকনির দিকে এগিয়ে গেল।
ব্যালকনিতে গিয়ে হ্যাভেনের দৃষ্টি পড়ল অরুর দিকে। বিষণ্ণ ভগ্ন হৃদয়ে অরুকে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে হ্যাভেন ভ্রু কুঁচকে ফেললো। এগিয়ে এসে পাশাপাশি দাঁড়ালো, পলক্ষীন এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো অপ্রত্যাশিত কিছু সুপ্ত অনুভূতি মেশানো সম্মুখের নারীর দিকে। অরু তখন আপন ছন্দে ঠায় দাঁড়িয়ে, হ্যাভেনকে খেয়াল করেনি। অরুর মনোযোগ আকর্ষণের লক্ষ্যে হ্যাভেন গলা খাঁকারি দিল। অরু তৎক্ষণাৎ চমকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকায়। এতক্ষণ সে নিজের একান্ত জগতে বন্দী ছিল। হঠাৎ ফিরে তাকিয়ে তার চোখে ধরা পড়ল হ্যাভেনের থমথমে মুখমণ্ডল। দেখেই এক ধরনের বিরক্তি মুখে ফুটে উঠল। হ্যাভেন থম মেরে চুপচাপ দাঁড়িয়ে রইল, গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকলো নববধূর দিকে। অরুকে এইভাবে দেখে হ্যাভেনের মনের ভেতর কিছু একটা যেন ভেঙে পড়ল, তবে সেই সূক্ষ্ম অনুভূতিকে চেপে রাখলো। অরুর কাজল দেওয়া চোখের অদ্ভুত এক মায়া আর অসহায় তার ভেতর থেকে ঝাঁকি দিচ্ছিল, কিন্তু মনের সেই টান অনুভব করেও অরুকে ছুঁতে দ্বিধাবোধ করছে। কিছু সময় দাঁড়িয়ে থেকে হ্যাভেন ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, শীতল বাতাসে ঠান্ডা লেগে যাবে। এভাবে এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? অরু চোখ মুখ শক্ত করে পাল্টা প্রশ্ন ছুড়ল। কি হয়নি সেটা বলুন। হ্যাভেন অরুর রাগের কারণ বুঝতে পারলো, বুঝেও আশাপূর্ণ প্রতিক্রিয়া দেখালো না। নিজের অস্থিরতা চাপা দিয়ে হ্যাভেন ধীরে ধীরে অরুর নিকট আরেকটু এগিয়ে এসে দাঁড়ায়। অরু নজর ফিরিয়ে নেয়, দৃষ্টি রাখলো ব্যালকনির গ্রিলে। অরুর নির্লিপ্ততা হ্যাভেনকে আরো কৌতূহলী করে তুলল। বাইরে নজর রেখে গভীর ভারী স্বরে বলে উঠল, মানুষের জীবন অতি ক্ষুদ্র অরু। সময় আমাদের হাতে যতটুকু আছে তাতে প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো উচিত। জীবনের প্রতিটি মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। সময় থাকতে চলার পথে বুঝে শুনে প্রতিটি কদম ফেলা আর সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি। সময় পেরিয়ে গেলে তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আমি বুঝতে পারছি তোমার ইচ্ছের বিরুদ্ধে ঘটে যাওয়া সম্পর্ক হয়তো এখনও তোমার হৃদয়ে ভার হয়ে আছে, তবে এটা রেশ কতদিন থাকবে জানি না। আমি তোমাকে সময় দেব। ভেবো না আমার সঙ্গে থাকবে কিনা সেটার জন্য, সময় দিচ্ছি আমাকে মেনে নেওয়ার জন্য। না মানলে সমস্যা নেই, আমার থেকে তুমি মুক্তি পাবে না। বাকি জীবন আমার মতো তোমার ভাষ্য মতে অসহ্যকর বজ্জাত লোকের সঙ্গে কাটাতে হবে। হ্যাভেনের বিদ্রুপ স্বরে কাটকাট জবাবে অরু পিটপিট করে যে তাচ্ছিল্য হাসে। তার কণ্ঠে কোনো উষ্ণতা ছিল না কাঠিন্য ভাব। অরু একদম স্পষ্ট সোজাসুজি ভাবে বলল, মুক্তি পাওয়ার আশা তো করি না, সময় আর ভাগ্য আমাকে যেদিকে নিয়ে যাবে সেদিকেই যাব। তা আপনাকে মেনে না নিলে কি আমার উপর মেন্টালি চাপ সৃষ্টি করবেন? শেষের কথাটা অরু ব্যঙ্গাত্মক করে বলে উঠল। হ্যাভেন কিঞ্চিত মুচকি হাসলো, কিন্তু সেই হাসির মধ্যে একটা রহস্য লুকানো ছিল, যেন সে অরুকে চ্যালেঞ্জ করছে কোনো ভয়ঙ্কর খেলায়। পূর্ণ দৃষ্টিতে অরুর পানে চেয়ে হ্যাভেন শান্ত গলায় জবাব দিল, হৃদয় জয় করার জন্য চাপ নয়, বরং বোঝাপড়া আর ধৈর্যের প্রয়োজন হয়। কথাটাই কি ছিল জানা নেই, তবে অরুর ভাঙা হৃদয়ে স্বল্প ভালো লাগার সুখকর অনুভূতি দোলা দিয়ে যায়। ঠোঁটে ঠোঁট চেপে অরু নিশ্চুপ রইল, লম্বা লম্বা শ্বাস টেনে বার কয়েক পলক ঝাপটায়। হঠাৎ মুখভঙ্গি বদলে গেল, তিরিক্ষি মেজাজ সহিত বলে ওঠে, আপনি এখানে কি করছেন? হ্যাভেন চক্ষুদয় ছোট ছোট করে তাকায়, ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, তুমি কি ভেবেছ রাস্তায় থাকবো? আমাকে বিয়ে করো সুবাদে আমার সব কিছুতে সমান অর্ধেক ভাগ পাও বলে এই ঘরটা কি সত্যি তোমার একার? আমি যেখানে খুশি হয়ে যেতে পারি, থাকতে পারি। অরু মুখ বাঁকায়, মনে মনে ভেঙচি কাটলো, কোনো প্রত্যুত্তর করতে পারলো না। হ্যাভেনের এই স্বাভাবিক কিন্তু কটাক্ষ মিশ্রিত কথাগুলো তাকে অস্বস্তিতে ফেললো। হ্যাভেন কিছুক্ষণ তাকিয়ে থাকলো অরুর দিকে, তারপর গলা পরিষ্কার করে একটু নরম স্বরে বলে, একে একে এইভাবে চুপচাপ আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? পা ব্যথা করবে তো। অরু এবার ভ্রুকুচকে তাকালো, মুখমণ্ডল জুড়ে বিরক্তিকর আভাস ফুটে রয়েছে। অবাক হওয়ার ভান করে কটাক্ষ করে বলল, আপনি এত ভাবেন আমার জন্য, এত চিন্তা করেন, তাহলে বিয়ে করার সময় আপনাকে আমার পছন্দ নাকি জিজ্ঞেস কেন করেননি? আপনি বিয়েটা না করলে আমার আপনাকে বিয়ে করতে হতো না, এত ঝামেলা পোয়াতে হতো না। অরুর গলা কেঁপে উঠলো, কথা বলতে বলতে তার চোখে জল জমতে শুরু করলো। তবে সে নিজের দুর্বলতা অন্য কারোর সম্মুখে প্রকাশ করতে নারাজ। হ্যাভেন দেখার আগে চোখের জল কোনোভাবে আড়াল করার চেষ্টা চালালো, বিশেষ লাভ হলো না। হ্যাভেন ঠিকই দেখে নিয়েছে অরুর কান্না মিশ্রিত আঁখি যুগল। হ্যাভেন নিগুড় চাহনি নিক্ষেপ করলো অরুর মুখবিবরে। সবকিছু বুঝেও কিছু স্বীকার করতে চাইছে না। হ্যাভেন হঠাৎ একটু এগিয়ে এসে একদম অরুর শরীর ঘেঁষে দাঁড়ালো। অরু হতবিহ্বল হকচকানো দৃষ্টি তুলতেই হ্যাভেন শীতল গলায় বলল, তুমি আমার থেকে দূরে থাকতে চাও তাই না? কিন্তু তুমি কি জানো তোমার এই দূরত্ব আমাকে কত কষ্ট দেয়? অরুর
মাথা ভনভন করছে, বলার মতো কথা খুঁজে পেল না। এই অসহ্যকর লোকটার আবার কি হলো? এতক্ষণ তো ঠিক ছিল। অরুর পেলব হাতে হ্যাভেনের বুকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিতে চাইলো, সক্ষম হলো না। পিনপিনে নীরবতার বিরাজমান পরিবেশটা যেন আরো বেশি গুমট রূপ ধারণ করেছে। হ্যাভেন আর একটু ঘনিষ্ঠ হয়ে অরুকে গ্রিলের সঙ্গে চেপে ধরলো। হ্যাভেন যেন কোনো ঘোরে চলে গেছে। অরু নেত্রদয় বড় বড় করে চেয়ে থাকলো। হ্যাভেন মুখটা অরুর বিস্ময়কর মুখশ্রীর আরো কাছাকাছি নিয়ে আসে। অতঃপর আবেগ সমেত আকুলতা ঢেলে হিস হিসিয়ে জানালো, আমি জানি তুমি আমাকে এখনো মেনে নাওনি। তুমি বা কেমন করে মেনে নেবে? এই সম্পর্কটা তো তোমার ইচ্ছের বিরুদ্ধে তৈরি হয়েছে, কিন্তু আমি চেষ্টা করছি সবকিছু স্বাভাবিক করার। আর আমি জানি তুমি একদিন আমাকে ঠিক বুঝবে, হয়তো অন্য জায়গায়। যতদিনে তুমি আমাকে বুঝতে পারবে ততদিনে আমি যদি না থাকি, আমি বড্ড একা অরু পাখি। আমার হাতটা শক্ত করে ধরার মতো কাউকে চাই। আমার মন খারাপের দিন একটা ভরসার যোগ্য বুক চাই। আমার কষ্টের কথা বলার জন্য বিশ্বস্ত একজন ব্যক্তিগত সঙ্গী চাই। আমার যন্ত্রণা লাঘব করার জন্য শান্তিপূর্ণ একটা নরম কোল চাই। সে একজন যদি তুমি হও, তাহলে কি খুব বড় অন্যায় হবে? অরুর ভাবুকতা চিত্তে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। এক সত্তা সম্মুখের পুরুষের কথাগুলো বিশ্বাস করতে চাইছে, তো আরেক সত্তা সেটার ঘোর বিরোধিতা করছে। এই মুহূর্তে বজ্জাত লোকের ইমোশনাল হৃদয় নাড়া দিয়ে উঠলো কেন? অরুর প্রতি এত সুগভীর আবেগ হঠাৎ করে কোথা থেকে উদয় হলো? অরুর গলায় কথাগুলো আটকে গেল, সে বুঝতে পারছে না কি বলবে। শীর্ণকায় হ্যাভেনের কথাগুলো নাজুক মেয়েটির ভগ্ন হৃদয় নাড়া দিল। কিছু সময় হ্যাভেনের সুগভীর ভাষা ভাষা চক্ষু জোড়ায় নিজেকে হারিয়ে ফেলল অরু। শুষ্ক ঢোক গিলল, পিরব ঠোঁট নেড়ে মিহি স্বরে বলে, সবে তো আমাদের পথ চলা শুরু হয়েছে, এখনো আমার আপনাকে চেনা বাকি, জানা বাকি। আগে ভালো করে আপনাকে বুঝতে সক্ষম হই, তারপর আপনার ভরসাযোগ্য কাছের একজন মানুষ হতে পারি। হ্যাভেন আরো কিছুটা অরুর দিকে ঝুঁকে আছে। অরুর কপালে সরু নাক ঘষলো। অরু খানিকটা কেঁপে ওঠে। হ্যাভেন বাঁকা হাসলো, ঠোঁট কামড়ে বিদ্রুপ স্বরূপ মুখবিবর গম্ভীর করে তুলল। কণ্ঠ খাদে এনে গা জ্বালানো বুলি আওড়ালো, মেয়েদের হিপনোটাইজ করা বাম হাতের খেলা। দু চারটা মিষ্টি মিষ্টি আর আবেগপ্রবণ কথা বললেই রসমালাইয়ের মতো গড়ে যায়। তোমার কি মনে হয় কিছুক্ষণ আমি যে কথাগুলো আগে বলেছিলাম সেগুলো সত্যি ছিল? না, তা কোনোভাবেই নয়। দিস ইজ আ টোটালি ফাকিং স্টুপিড ওপিনিয়ন। আমার কাউকে প্রয়োজন নেই। আমি খুব সুখী। যে থাকার সে এমনিতেই থাকবে। আলাদা করে অনুরোধ করার কোনো প্রয়োজন নেই। আমার কথা সিরিয়াস নিয়ে বোকার মতো আচরণ করো না। হ্যাভেন তালুকদার চাইলে যে কোনো জিনিস জোর করে নিজের কাছে ধরে রাখতে জানে। এসব লেম ধরনের আবেগপ্রবণ কথাবার্তা বলার প্রয়োজন নেই। গেট দ্যাট? হ্যাভেন দূরত্ব বজায় রেখে অরুর থেকে সরে দাঁড়ায়। অরুর বিস্ময়কর দৃষ্টি, কিং কর্তব্য বিমূঢ় মুখশ্রী দেখার ইচ্ছা হলো না, আর পাল্টা উত্তর শোনার প্রয়োজন বোধ করলো না। পেছনে ঘুরে ব্যস্ত কদমে চলে গেল। কিন্তু তার শেষ কথাগুলো অরুর মনে গভীর এক দাগ কেটে গেল। নিজের পুরনো ফর্মে ফিরে রাগে ফুসফুস করতে লাগলো। মৃদুভাবে কেঁপে উঠেছে প্রধান নেতার শরীর। অরু রেগে পা দিয়ে ফ্লোরে আঘাত করলো। নিজের উপর বিরক্ত হলো, দাঁতে দাঁত চেপে বিড়বিড়িয়ে পড়ল, সাদে কি আর বলি, বজ্জাত লোক কিভাবে পল্টি খেলো আমারই বোঝার ভুল। উফ, এই লোকটার মধ্যে যে এমন কিছু আছে যার দরুন লোকটা আমার কাছে আসলে কেমন অজানা এক ফিলিংস হয়। শয়তান লোকটার চোখে অদ্ভুত এক মায়া রয়েছে। জানি না এই ফিলিংসের মানেটা কি নাম দেবো এটা? না না না, আমার এই অসহ্যকর লোকটার থেকে আমার এই অসহ্যকর লোকটার থেকে সাবধানেই থাকতে হবে। আমার সঙ্গে কোনো রকম চালাকি করার সুযোগ দেওয়া যাবে না, বেটা খচ্চর। ভার্সিটি ক্যাম্পাসের ঝকঝকে রাস্তায় গাছে জমে থাকা পানি টুপটুপ করে পড়ছে। রাতে অল্প স্বল্প বাড়িধারা নেমেছিল ধরিত্রীতে। বাড়িধারার বিন্দু বিন্দু জলকণা প্রকৃতির মাঝে সতেজতা এনে দিয়েছে। গাছের পাতা স্নান করে উঠেছে টুপুর টুপুর বাড়িধারার জলকণায়। সেই জলকণা ফোটায় ফোটায় পড়ে গিয়ে দখল করেছে ভূপৃষ্ঠ। বৃষ্টি থেমে গেলেও হাওয়ায় একটা ঠান্ডা শীতল আমেজ। অঙ্কিতা আপন ছন্দে ভার্সিটির ক্যাম্পাসে হাঁটছে। ওর মাথা নিচু, চোখে মুখে চিন্তার ছাপ। চিন্তার কারণ শায়র নামক উগ্র ছেলেটা। কে জানে কখন হুট করে সামনে এসে পাবলিক প্লেসে কি করে বসে। এই চঞ্চল ছেলেকে বিন্দু মাত্র বিশ্বাস নেই। অঙ্কিতা সাবধানে এদিক ওদিক নজর বুলিয়ে হেঁটে যাচ্ছে। অতি নিকটে কারো জুতোর খচখচ আওয়াজে কর্ণগোচর হতেই সহসা পেছন ফিরে তাকায়। হরিণী নেত্রদয় ভেসে ওঠে শায়রের পুলকিত মুখশ্রী। শায়র টেডি স্মাইল দিয়ে পকেটে হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে আছে। অঙ্কিতা হাঁটার তালে শায়রও এতক্ষণ তার পিছু পিছু হাঁটছিল।
সায়র দাঁত কেলিয়ে অঙ্কিতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, জান্টুস কি ব্যাপার, দাঁড়িয়ে বললে যে আমাকে মিস করেছিলে বুঝি? অঙ্কিতা ভ্রু কুচকে ফেললো তিরিক্ষি মেজাজ সহিত বলে, আমি কেন আপনাকে মিস করতে যাব? থাক, আর মুখ ফুটে বলতে হবে না, আমি বুঝে নিয়েছি। কি বুঝেছেন? তোমার মনে কি চলছে? কি চলছে আমার মনে? সায়র কিঞ্চিত ঝুঁকে আসে, কণ্ঠ খাদে এনে হিসিয়ে বলে, সামথিং সামথিং। অঙ্কিতা ভ্রু কুচকে তাকায়, তপ্ত শ্বাস ছেড়ে চওড়া গলায় বলল, আপনার সব লজিক ছাড়া কথা জাস্ট অফ করুন। কথার আবার কোনো লজিক হয় নাকি? কথাই কথা হয়। তা তুমি কি ঠোঁটের সার্জারি করেছো? আকস্মিক অপ্রত্যাশিত কথায় অঙ্কিতা ভ্যাবাচাকা খেয়ে গেল, নাকের পাটাতন ফুলিয়ে চাপা রাগী গলায় প্রশ্ন করলো, আপনার কেন মনে হলো আমি ঠোঁটের সার্জারি করেছি? তোমার ঠোঁট জোড়া অতিরিক্ত স্পট আর ড্র দেখে মনে হচ্ছে সার্জারি করা, তাই জিজ্ঞাসা করেছি। সার্জারি করতে পারো, দোষের কিছু না। অঙ্কিতা ঠোঁট উল্টে জবাব দেয়, আমার টাকা এত বেশি হয়ে যায়নি যে ঠোঁটের সার্জারি করে সেই টাকা অপচয় করব। সায়র দৃষ্টু হেসে ফিচিল গলায় বলল, এত রাগ দেখাচ্ছ কেন? তুমি যখন রাগ করো তখন তোমাকে নাক মুখ বাঁকানো ছোট্ট একটা পেপের মতো দেখাই। অঙ্কিতা চোখ ছোট ছোট করে দেখায়, ভোদা মুখে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করে থেকে কটমট করে বলে, আপনি আমাকে ভেবে বলছেন আমি পেপের মতো? সায়র হেসে কটাক্ষ করে বলল, ইউ নো হোয়াট জান্টুস, তুমি খুব কিউট। তোমাকে পেপে বলেছি প্রশংসা করে, এখন যদি রেগে গাল ফুলিয়ে রাখো তাহলে নিজেকে কন্ট্রোল কিভাবে করব? দেখা গেল তোমার ফুলিয়ে রাখা গালে কুটুস করে কামড় বসিয়ে দিলাম, তখন ওই দায়ভার কিন্তু আমার থাকবে না, সম্পূর্ণ দায়ভার তোমার। অঙ্কিতা ঝট করে সায়রের কাঁধে একটা হালকা ধাক্কা দিল, রাগী ফুসফুস শব্দ তুলে বলল, আমি আপনার নামে প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেইন করব। সায়র শয়তানি হেসে স্বার্থপরদের মতো বলল, পেপে বলাই প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেন করবে, যাও করো, নো প্রবলেম। উল্টা তোমার লস। ভার্সিটির সিনিয়রদের সাথে খারাপ আচরণ করার জন্য তোমার যে কি অবস্থা করব সেটা তুমি কল্পনা করতে পারছো না। দেখি প্রিন্সিপাল কার কথা বিশেষ করে, তোমার নাকি আমার? অঙ্কিতা অবাক হয়ে জানতে চাইলো, আমি কখন সিনিয়রদের সাথে খারাপ আচরণ করেছি? আমাকে কি তোমার চোখে পড়ে না? আমি তো আপনার সাথে খারাপ আচরণ করিনি। সেটা তো তুমি আর আমি জানি, আর কেউ না। আপনি একটা জাতা। সায়র হতাশ কণ্ঠে জানালো, এভাবে বলো না জান্টুস, বুকে লাগে। এই দুনিয়ায় তোমাকে ছাড়া আমার আর কে আছে বলো? ওই কয়েক গার্লফ্রেন্ড তো রয়েছেই, বিশেষ করো ওদের জীবনে একটা চুমো খায়নি, শুধু নিজের বউকে খাবো বলে। পেঁপে ছাড়া যেমন খাবারের স্বাদ হয় না, তেমন তুমি ছাড়া আমার জীবন চলবে না, সেটাই বোঝাতে এসেছি। অঙ্কিতা ভ্রু কুচকে বলল, তাই বলে পেপের সঙ্গে তুলনা? আর আমি তো একবারও জিজ্ঞাসাও করিনি আমি ওদের চুমু খেতেন কিনা। সায়র যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে বলল, তোমাকে জিজ্ঞাসা করতে হবে কেন? আমি নিজ দায়িত্বে হবু বউকে আগে ভাগে জানিয়ে রাখতে চাই আমার ঠোঁট কতটা ভার্জিন, বুঝেছো? পথ ছাড়ুন, নয়তো আমি সত্যি সত্যি প্রিন্সিপাল স্যারকে নালিশ করবো। সায়র ভয় পাওয়া অভিনয় করে বলল, প্লিজ দয়া করে বিচার দিও না, আমার ভয় করছে। তুমি না পৃথিবীর সেরা ভয়ঙ্কর পেঁপে? অঙ্কিতা রাগ হলো, তবে অধরের কোথাও কিঞ্চিত মুচকি হাসি ফুটে উঠল। ও জানে সায়রকে জ্বালানোর জন্য বলছে। হাসি চেপে গম্ভীর কণ্ঠে বলল, আপনি একটা পাগল। থু। সায়র গোমরা মুখে উত্তর দিল, তুমি আমার কষ্টটা বোঝার চেষ্টা করছো না, এত কষ্ট আর সহ্য হচ্ছে না। অঙ্ক জান্টুস, শীতের রাত একা একা কাটানো যে কতটা কষ্টের সেটা তো ইনোসেন্ট আমি আর আমার ঠান্ডা কোলবালিশ বুঝতে পারি। হ্যাভেন হাত ঘড়ি পড়তে পড়তে রুম থেকে বেরিয়ে আসলো। শু ক্যাবিনেট থেকে ঝকঝকে পালিশ করা জুতা বের করে পরে উঠে দাঁড়াতেই হ্যাভেন গ্রীবা বাঁকায়। টুটুল পোকায় ধরা দন্তপাটি বের করে হাসছে, তার হাতে তার হ্যাভেনের ওয়ালেট। ছেলের হাসি দেখে হ্যাভেনের অধরেও হাসির ঝলক দেখা যায়। ছোট্ট ছেলে টুটুলের জীবনের সমস্ত মিষ্টি আনন্দ আর দুষ্টুমির মূর্ত প্রতীক হয়ে হ্যাভেনের জীবনে পদার্পণ করেছে। হ্যাভেন ওয়ালেট নিয়ে প্যান্টের পকেটে রাখে, টুটুলকে কোলে তুলে গালে চুমু খায়। টুটুল হাত বাড়িয়ে হ্যাভেনের পরিপাটি করা চুলগুলো অগোছালো করে দেয়। তৎক্ষণাৎ হ্যাভেনের মুখভঙ্গি পাংশুটে হয়ে গেল। নিজের চুল বডি ফিটনেস নিয়ে হ্যাভেন যথেষ্ট সচেতন আর সিরিয়াস। সবসময় নিজেকে পারফেক্ট বাবু সাজিয়ে রাখতে পছন্দ করে। টুটুলের ছোট নাকে আলতো কামড় দিয়ে হ্যাভেন মুখ কালো করে বলে, আব্বুর লেট হচ্ছে না? দিলে তো আমার চুলের 12টা বাজে। টুটুল খিলখিল করে হেসে ওঠে। বাবার কথায় সে মজা পেয়েছে, কিন্তু হ্যাভেনের বেজার মুখ দেখে হাসি উবে যায়। আবারও চুলের ভাঁজে হাত গলিয়ে ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা চালালো। পুরোপুরি না পারলেও মোটামুটি গোছাতে সক্ষম হয়েছে। ছেলের কাজে হ্যাভেন হাসলো। হ্যাভেনের গালে আদর দিয়ে টুটুল ধীম স্বরে বলল, আপু তুমি জানো আমি তোমার জন্য চা তার তারা এনে দেব।
আমার স্কুলের বন্ধুরা তাদের পেরেন্টসদের এনে দিয়েছে। হ্যাভেন ছেলে ঠোঁটে চুমু খেয়ে স্মিত হেসে বলে, তুমি তো আমার ছোট্ট রাজা। তা আমি কি জানতে পারি আমার কলিজা কোথা থেকে চাঁদ আর তারা নিয়ে আসবে? টুটুল গোল গোল চোখে চেয়ে ভাবুকতা গলায় জবাব দিল, আকাশ থেকে নিয়ে আসবো। আমি তো তোমার জন্য সব কিছু করতে পারি। হ্যাভেনের মনটা ভরে যায়। আনমনের নেত্রদয় ছলছল করে ওঠে। বার কয়েক পলক ঝাপটিয়ে তা লুকিয়ে ফেলার চেষ্টা করে। টুটুলের নিষ্পাপ মুখশ্রী দেখলে প্রাণ জুড়িয়ে যায়। হ্যাভেন না থাকলে সেদিন এই ছোট্ট প্রাণটার কি হতো? ঝরে যাওয়া বেলির ফুলের ন্যায় ভেসে যেত কোনো মহাসমুদ্রে। অকাল মৃত্যু হতো হ্যাভেনের ছোট্ট কলিজাটার। টুটুলের দুষ্টুমির মধ্যে লুকিয়ে থাকে এক বিশাল পৃথিবী, যা শুধু তার আব্বুর জন্যই উজ্জ্বল। টুটুল আধো আধো গলায় পুনরায় বলল, তুমি যখন আমার পাশে থাকো আমি তখন পৃথিবীর সবচেয়ে সুখী ছেলে মনে করি আব্বু। হ্যাভেন টুটুলের কপালে স্নেহময় প্রগাঢ় চুমু দিয়ে উৎফুল্ল চিত্তে বলে, তুমি আমার পৃথিবী কলিজা, আমার চোখের মনি তুমি, আমার ভালো সেরা ছেলে। টুটুল ছোট্ট হাত দুটি হ্যাভেনের গলার চারপাশে মুড়িয়ে জড়িয়ে ধরে, বাবার গালে হাত বুলিয়ে দেয়। হ্যাভেন চোখে পানি নিয়ে টুটুলকে চুমু খেয়ে বলল, আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার তুমি। শুধু আমার ছেলে না, তুমি আমার জীবন, আমার সব কিছু। অবশ্য আরেকজন আছে, আমার হৃদয়ে দাপিয়ে বেড়ানো মানুষ, কিন্তু সেই মহারানী তো আমাকে পাত্তাই দেয় না। শেষের কথাটা বিড়বিড় করে বলল হ্যাভেন। বাবা ছেলের খুনসুটির মধ্যে হাতে পুঁথির কারুকার্যে শোভিত পার্স, একটি খাতা আর একটা মোটা বই নিয়ে ওদের সামনে এসে দাঁড়ায়। অরুকে দেখে টুটুল ভুবন ভুলানো হাসি দেয়। বিনিময়ে অরু কিঞ্চিত মুচকি হাসলো। আব্বু সোনার আম্মু এসেছে। ছেলের কথায় হ্যাভেন সামনে দৃষ্টি তাক করলো। অমনি ধনুকের ন্যায় অদৃশ্য কিছু একটা বুকে বিঁধল। গাত্রে গাত্রে ছুটে বেড়াচ্ছে সুখকর তীব্র আন্দোলন। বক্ষপিঞ্জরের উথাল পাথাল ঢেউ হানা দিচ্ছে সবেগে। পলকহীন চোখে চেয়ে থাকলো অনিমেষ। নববধূর একই নেশা ধরানো রূপ। অরুর পরনে একটি স্টাইলিশ টপ, তার ফিটিংস লেডিস জিন্স প্যান্ট, গলায় আলতো করে জড়ানো স্কার্ফ, কানে ছোট পাথরের দুল, হাতে পাথরের কারুকার্য, সোনালী রঙের মোটা ব্রেসলেট, চুলগুলো পুতুলের মতো রাবার ব্যান্ড দিয়ে ঝুটি করে বাঁধা, যা তাকে আরো কিউট লাগছে। ঠোঁটে ম্যাজেন্টা রঙের লিপস্টিক যেন তার সৌন্দর্যে এক অনন্য উজ্জ্বলতা এনেছে। চোখে মোটা করে টানা কাজল অরুর মায়াময় দৃষ্টিকে আরো গভীর করে তুলেছে। থুতনিতে আপেলের মতো অল্প টোল আছে, যা অরুর স্নিগ্ধ মুখশ্রীতে ফুটে আরো চমৎকার লাগছে। এই সাজ দেখে হ্যাভেন থমকে দাঁড়ায়। তার বুকের গভীরের স্পন্দন যেন থেমে যাওয়ার উপক্রম। অরুর এই সৌন্দর্য আর ব্যক্তিত্বের মুগ্ধতা হ্যাভেনকে স্তব্ধ করে দেয়। মুহূর্তে যেন সময়ের ওপরে ভেসে থাকা এক অপরূপ অনুভূতি হয়ে ওঠে। হ্যাভেন তখন থেকে ড্রাইভিং সিটে বসে টিকটিক করে শব্দ দিচ্ছে, অথচ অরুর তাতে কোনো ভাবান্তর ঘটলো না। হ্যাভেনের মেজাজ খারাপ হচ্ছে। তাকে অফিসে যেতে হবে, অরু ভার্সিটিতে যাবে। আগে বলে শায়রুর সাথে পাঠিয়ে দিত, কিন্তু এখন হ্যাভেনকে পৌঁছে দিতে হবে। কি হলো, গাড়িতে উঠছো না কেন? হ্যাভেনের কাট শট। অরু বিরক্ত ভঙ্গিতে উত্তর দিল, আমি আপনার সাথে যাব না, আপনি চলে যান। হ্যাভেন দাঁতে দাঁত চেপে বলে, আমি গাড়ি থেকে নামলে সেটা তোমার জন্য বিন্দু পরিমাণ ভালো হবে না অরু। বিনা বাক্যে চুপচাপ গাড়িতে উঠে বসা। অরুর কিছু কড়া কথা শোনাতে ইচ্ছে করছে, তবে শোনালো না। ঝগড়া করার জন্য পর্যাপ্ত সময় হাতে নেই। বাধ্য হয়ে গাড়ির পেছনের দরজা খুলতেই হ্যাভেনের গম্ভীর কণ্ঠ ভেসে আসে। আমি কি তোমার ড্রাইভার মনে হয়? অরু তিরিক্ষি মেজাজ নিয়ে বলে, মানে? সামনে এসে বসো। অরু আর কথা বাড়ালো না। রাগী লুক নিয়ে হ্যাভেনের পাশের সিটে বসে বলল। হ্যাভেন দক্ষ হস্তে ড্রাইভিং করছে। পাশে নির্লিপ্ত ভঙ্গিতে বসে রয়েছে অরু, যার চোখ ধাঁধানো সৌন্দর্যে আজ হ্যাভেন অন্য জগতে হারিয়ে যাচ্ছে বারংবার। এমনিতেই মনের সাথে কত শত যুদ্ধ করে দিনরাত পার করেছে, আর এই জঙ্গি মেয়ে কিনা তার হৃদয়টার দবানবা করে দিচ্ছে। আর চোখে অরুকে দেখে চলেছে হ্যাভেন। আল্লাহ আল্লাহ করে আজ অ্যাক্সিডেন্ট না করলেই হয়। অরুর নজর ছুটে চলা চলন্ত গাড়িগুলোর দিকে। পাশে যে কেউ বসে আছে এতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। অরু ও হ্যাভেনের সম্পর্কটা যেন কোনো এক অজানা দোলাচলে দুলছে। বাইরে থেকে তাদের সম্পর্কটা নিখুঁত মনে হয়। হ্যাভেন বলেছে তাদের মাঝে যা রাগ, অভিমান, ঝগড়া সবকিছুই চার দেওয়ালের আড়ালে থাকবে। কেউ ন্যূনতম কিছু টের পেলে সেটা অরুর জন্য বিশেষ ভালো হবে না। কিন্তু অরুর হৃদয়ে গভীরে কোথাও এক তীব্র অস্বস্তি বাধা বেঁধেছে। ড্রাইভিং করতে করতে হ্যাভেন আর চোখে অরুকে পর্যবেক্ষণ করে ভরাট স্বরে বলে উঠল, ভার্সিটি যাচ্ছ নাকি কোনো পার্টিতে? অরু কপালে ভাঁজ ফেলে নির্লিপ্ত ভঙ্গিতে শুধায়, দিনের বেলা কিসের পার্টি? আপনার কেন মনে হলো পার্টিতে যাচ্ছি? হ্যাভেন ভ্রু উঁচিয়ে বলে, যেভাবে ভূত সেজে বেরিয়েছ
ভাবলাম হয়তো কোনো ভূতুরে পার্টিতে যাচ্ছ। অরু হ্যাভেনের দিকে তাকিয়ে বিদ্রুপ করে বলল, বাজে কথা বলবেন না, আপনার থেকে হাজার গুণ ভালো লাগছে আমাকে দেখতে। হ্যাভেন অবাক হওয়ার ভান করে খোঁচা মেরে বলল, ও হ্যাঁ, তুমি তো আমার নায়িকা ভিক্টোরিয়া, আমি তো ভুলেই গিয়েছিলাম। অরু বিরক্তই আকাশচুম্বী। হ্যাভেনকে অসহ্য লাগছে, লোকটার গা জ্বালানো কথাবার্তা জাস্ট সহ্য হচ্ছে না। খেই হারিয়ে ক্ষিপ্ত মেজাজে ক্ষোভ প্রকাশ করে চেঁচিয়ে বলে ওঠে, মিস্টার হ্যাভেন তালুকদার, ডোন্ট ইউর ক্রস ইউর লিমিট। আই অ্যাম ওয়ার্নিং ইউ। নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না, নির্বুদ্ধিতার পরিচয় দিবেন না। কি ভেবেছে আপনার টাকা আর ক্ষমতা আছে বলে যা খুশি করবেন? আপনার মতো টক্সিক টাইপের পুরুষকে দেখলে না ফোনে ফোনে বিরক্তি ঘিরে ধরে চারপাশ। আপনাকে বিয়ে করে জীবন কেমন রঙিন ধূসর বর্ণ ধারণ করেছে দিনকে দিন। খুশি মনে কোনো কাজ সঠিকভাবে করতে পারছি না, আমার জীবন নষ্ট করে দিয়েছেন আপনি। লজ্জা করেনি একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে করতে? আপনি ভীষণ স্মার্ট, আই অ্যাম শিওর। আমি অন্য একজন ছেলেকে পছন্দ করি, যেটা আপনিও অবশ্যই জানেন। জানার সত্ত্বেও এরকমটা কেন করলেন বলুন? উত্তর দিন। নিজেকে ব্যক্তিত্ববান পুরুষ মানুষ মনে করলেও কখনোই এটা আমার সাথে করতে পারতেন না। লম্বা ভাষণ সমাপ্ত করে অরু তপ্ত শ্বাস ছাড়ল। ভ্রু কুচকে গরম চোখে হ্যাভেনের দিকে তাকিয়ে থাকলো। হ্যাভেনের মাঝে কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না, তবে গাড়ি চালানোর সাথে অতি মনোযোগ সহকারে অরু প্রত্যেকটা ধারালো বাক্য কর্ণকুহরে শ্রবণ করার শত চেষ্টা করছে। কথাগুলো শুনে তার হাতের মুঠো একটু শক্ত হলো স্টিয়ারিং হুইলের ওপর। পুরুষালী চোয়ালদয় কেমন নিষ্পাতের ন্যায় শক্ত মনে হচ্ছে। হাত মাথার দুপাশের সাইডে শিরাগুলো ফুলে টান টান হয়ে গেছে। কয়েক সেকেন্ডের জন্য গাড়ির ভেতর যেন নিস্তব্ধতা নেমে এলো। গাড়ির জানালা দিয়ে হালকা বাতাস ঢুকছে, চারপাশের শীতল প্রকৃতি যেন দুজনকেই স্বস্তি দিতে চাইছে, কিন্তু কতটা স্বস্তি দিতে সক্ষম হয়েছে সেটা প্রকৃতি বুঝতে পারছে না। অরুণ মন সেই প্রকৃতির সৌন্দর্যে মগ্ন হতে পারছিল না, তার ভেতরে যেন একটা ঝড় বইছে। হঠাৎ গাড়ি থামতেই অরু চারপাশে তাকিয়ে অবলোকন করলো। ভেবেছে ভার্সিটি পৌঁছে গেছে, কিন্তু না, এটা অন্য একটি গলির মোড়ে গাড়ি পার্ক করেছে হ্যাভেন। জায়গাটা কিছু শুনশান নিরিবিলি। লোকটি কি ভুল রাস্তায় এসে পড়েছে নাকি? অরু কিছু বলবে তার আগে হ্যাভেন কর্কশ আওয়াজে বলে উঠল, গেট আউট অফ দ্য কার। আমি তো আপনার গাড়িতে আসতে চাইনি, আপনি জোর করেছিলেন। আচ্ছা, এখন ভুলভাল রাস্তায় এনে নেমে যেতে বলছেন? আপনি ভারী স্বার্থপর মানুষ। হ্যাভেনের পুরো গম্ভীর স্বর। কুইকলি। অরু মুখ ঝামটি মেরে হ্যাভেনকে মনে মনে বকা দিয়ে গাড়ি থেকে নেমে গেল। এদিক ওদিক নজর বুলিয়ে ভিন্ন গাড়ির আশায় খোঁজ করতে লাগলো। অরুর পরপর হ্যাভেন গাড়ি থেকে নেমে দাঁড়ায়। আচমকা অরুর হাতে টান অনুভব করলো। হ্যাভেন এক প্রকার টেনে অরুকে গাড়ির পেছনের সিটে ছুঁড়ে ফেললো, নিজেও গাড়ির ভেতরে ঢুকে পড়লো। ফটাফট গাড়ির জানালাগুলো লাগিয়ে দিল। গাড়ির কোটটা খুলে গাড়ির স্টিয়ারিং এর হুইলের সম্মুখে গ্লাসে কোটটা সুন্দর করে মেরে দিল। এটা সম্মুখের কাজ করে গাড়ির ভেতরকার দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছিল। এখন আর কোনো সমস্যা হবে না। অরু চমকে ওঠে, বেলা চাকা খেয়ে চোখ বড় বড় করে হ্যাভেনের দিকে তাকিয়ে আছে। হ্যাভেন এখন নিজের শার্টের বোতাম খুলছে, তার ভাবসাব অস্বাভাবিক লাগছে। শার্ট খুলে ঢিল ছুঁড়ে মারে সামনে ড্রাইভিং সিটে। হ্যাভেনের শরীর এখন উন্মুক্ত, ব্যস্ত হাত বাড়িয়ে অরুর গলার স্কার্ফ খুলে ফেললো। বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় অরু, চোখ দুটো যেন কৌতুক ছেড়ে এক্ষুনি বেরিয়ে আসবে। ফ্যাল ফ্যাল করে নিষ্প্রভ দৃষ্টিতে চেয়ে রয়েছে হ্যাভেনের খ্যাপাটের রক্তিম মুখশ্রীতে। চোখ দুটো রাগে জলজল করছে, যেন রক্ত বের হয়ে আসবে। স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত রক্তিম হয়ে রয়েছে। হ্যাভেনের বিদ্রোহী মন শরীরের শিরায় শিরায় অগ্নিকাণ্ডের দাবানলের ন্যায় রক্তটক বেরিয়ে উঠছে। হ্যাভেন বলিষ্ঠ হাতে অরুর চোয়াল চেপে ধরল, অনেকটা শক্ত করে ধরেছে। অন্য হাতে অরুর কোমর শক্ত করে পেঁচিয়ে কাছে নিয়ে আসে। ব্যথায় কুকড়ে গেল নাজুক অরু, চোখ দুটো জলে টইটুম্বুর হয়ে গেছে। অতি সান্নিধ্যে নিজের মুখটা অরুর মুখের নিকট নিয়ে আসলো হ্যাভেন। কণ্ঠ খাদে এনে চিবিয়ে চিবিয়ে বলে উঠল, জাস্ট স্টপ দিস ননসেন্স রুড গার্ল। তোমার বেলেল্লা বনো উগ্র আচরণ মুখ বুঝে সহ্য করি বলে কি ভেবেছ? যা মুখে আসবে তাই বলবে, যেমন চাবে তাই বলবে? নো, নেভার। হ্যাভেন তালুকদারকে এতটা সহজ মনে করো না। হি ওয়ার মাই ওয়াইফ। সেজন্য আমি চেয়েছিলাম তোমাকে সময় দিতে, যাতে আমাদের সম্পর্কটা কোনো তিক্ত অভিজ্ঞতার সাথে শুরু করতে না হয়। বাট আই এম রং। ইউ আর আ টোটালি স্টুপিড গার্ল। অরু ধাক্কা দিয়ে হ্যাভেনকে নিজের থেকে সরিয়ে দিতে চায়, পারে না। ঝাঁজ নিয়ে বলল, কি করছেন? ছাড়ুন আর দূরে সরুন, আমরা রাস্তায় আছি। হ্যাভেন ছাড়লো না, রাগে ফুঁসছে সে। কুণ্ঠায় ব্যাধিগ্রস্ত হয়ে উঠেছে, তীব্র বেগে হানা দিচ্ছে পাহাড় সমান ক্রোধ। হাতের জোর বাড়িয়ে গম গমে গলায় বলল, I don't care.
Where are you? You just not matter. তোমার সাহস হলে কিভাবে আমাকে এইভাবে কথা বলার? আমাকে তুমি পছন্দ করো না? আমার প্রতি অভিযোগ রয়েছে তোমার। আমি মানি, বুঝে বিয়ের দিন থেকে ঘুরিয়ে পিছিয়ে সেসব কথা শুনিয়ে যাচ্ছ, তবুও কিচ্ছু বলিনি, হেসে উড়িয়ে দিয়েছে। কিন্তু আজ তুমি নিজের সীমা বারবার রকমের লঙ্ঘন করছো। আমার ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন তোলার সাহস তোমায় কে দিয়েছে? একটু থেমে দীর্ঘশ্বাস টানলো হ্যাভেন, পুনরায় চওড়া গলায় বলে ওঠে, আসলে আমারই ভুল। ইয়েস, ইটস মাই ফল্ট। দিস ইজ আ বিগ মিস্টেক। আমার উচিত হয়নি তোমাকে সময় দেওয়ার। বিয়ের দিন রাতে তোমার টানা কেটে দেওয়া উচিত ছিল। ওই, বিয়ে করে কেউ কাউকে সময় দেয়? অপেক্ষা করার জন্য কি কেউ বিয়ে করে? তাহলে বিয়ে করার দরকারটা কি? বিয়ে ছাড়া অপেক্ষা করলে পারে। আমি তোমার মানসিক স্বাস্থ্যের সুরক্ষার জন্য সময় দিতে চেয়েছি, কিন্তু তুমি সেটা যথাযথ মর্যাদা রাখতে পারলে না। কথার বান মেরে বুকটা ঝাঁঝরা করে দিয়েছ। তোমাকে বিয়ে করেছি আলমারিতে সাজিয়ে রাখার জন্য? অফকোর্স নট। শরীর গরম করার জন্য বিয়ে করেছে, তাই তোমাকে আর সুযোগ দিব না। নিজের অধিকার পুরোপুরি আদায় করে নেব। গুরুজনরা বলেন, শুভ কাজে দেরি করতে নেই। বাক্যের রীতি টেনে হ্যাভেন চোয়াল থেকে হাত সরিয়ে নিল। অরু লম্বা লম্বা শ্বাস টানলো। এতক্ষণ শ্বাস কণ্ঠনালীতে আটকে রয়েছিল যেন। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, ভয়ে ক্ষুদ্র সত্তা কাঁপছে। তবে হ্যাভেন চোয়াল ছেড়ে সেকেন্ড ব্যয় করলো না। অরু শ্বাস টেনে পাল্টা শ্বাস ছাড়ার আগে অরুকে ধাক্কা দিয়ে সিটে শুয়ে দিল। ঝুঁকে তুরন্ত অরুর টপসের গলার কাছের দুটো বোতাম খুলে গলার ভাঁজে মুখ ডুবিয়ে দিল। অরু চোখ খিচে বন্ধ করে নেয়, পুরো শরীর ঝংকার তুলে দিচ্ছে। পেলব হাতে হ্যাভেনের মাথা চুল খামচে ধরে কাঁধে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল। হ্যাভেন কাঁধে ধাক্কা দেওয়ার অরুর নরম হাতটা ধরে আঙুলের ফাঁকে আঙুল গুজে সিটের সাথে চেপে ধরল। হ্যাভেন রুডলি ভাবে অরুর গলা ঘাড়ে চুমু দিচ্ছে আর কামড় দিচ্ছে। এক একটা কামড়ের সাথে নিজের সরু নাদের ছাপ স্পষ্ট রেখে দিচ্ছে। অরুর চোখ পুনরায় ভিজে উঠল, শব্দ করে কেঁদে ওঠে। ব্যথায় চামড়া জ্বলে যাচ্ছে, ভয়ে হাত পা ভূমিকম্পের মতো কাঁপছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে বহু কষ্টে আহত গলায় উচ্চারণ করলো, ছেড়ে দিন, ব্যথা পাচ্ছি, যন্ত্রণা হচ্ছে আমার। হ্যাভেন মাথা ওঠায়। অরুর অসহায় ভগ্ন মুখশ্রীতে নজর বুলিয়ে হঠাৎ বেহায়া নজর পড়ল অরুর তিত্তির করে কম্পিত ওষ্ঠপুটে। লিপস্টিক পরিহিত বধূয়ার ওষ্ঠতায় যেন তাকে ডাকছে। নেশায় বুধ হয়ে সেদিকে অগ্রসর হতে পুনরায় শুনতে পায় অরুর কাতর গলার কাঁপুনির আওয়াজ। আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর কখনো অসম্মান করে আপনার সঙ্গে কথা বলবো না, প্লিজ ছেড়ে দিন। কথায় কাজ হলো বটে। হ্যাভেন ঝটপট অরুর উপর থেকে উঠে পড়ে, কাঁধ গলিয়ে অরুর পিঠের হাত রেখে তাকে উঠে বসতে সাহায্য করে। অরু এখনো ভয়ে থরথর করে কাঁপছে, শুষ্ক ঢোক গিলছে। অরুকে নিজের সাথে জড়িয়ে রেখে বোঝানোর স্বরে হ্যাভেন শান্ত কণ্ঠে বলল, প্রতিটা মেয়ের আত্মসম্মান বোধ থাকা উচিত। তুমি সবার সামনে আত্মসম্মান চরিত কথা বলবে, বিষয়টা দারুণ। আমিও চাই আমার বউ সকলের সামনে মাথা উঁচু করে চলুক, কিন্তু তুমি আমার সাথে বিয়ের পর থেকে 3টা দিন যেভাবে কথা বলেছ, এদিকে তোমার আত্মসম্মান বেড়ে গিয়েছে। স্বামীকে করো কথা শোনালে নিজেকে বাহাদুর ভাবছে। কোনো পুরুষকে তোমার এরকম আচরণ সহ্য করবে? আমি হ্যাভেন সহ্য করেছি, জানি না আমার এত ধৈর্য কোত্থেকে এসছে। অফিস আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখো, আমার সামনে দাঁড়িয়ে অনেক ক্ষমতাবান প্রভাবশালী মানুষ কথা বলতে ভয় পায়, তাদের কণ্ঠনালী কাঁপে। সেখানে তোমাকে আমি তেমন কিছুই বলি না, অবলীলায় আমার সাথে মিসবিহেভ করো তুমি। অরু কাঁদো কাঁদো মুখভঙ্গিতে পূর্ণ দৃষ্টিতে তাকায় হ্যাভেনের দিকে। পরপরই দৃষ্টি ফিরিয়ে নেয়। হ্যাভেনের নজর যায় অরুর গলার কাছে, কেমন লাল হয়ে গিয়েছে। নরম চামড়া ফর্সা হওয়ায় পার্পল বর্ণ ধারণ করেছে। দাগগুলো সুস্পষ্টভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। হ্যাভেন ঝুঁকে আসে, অরু হতবিহ্বল হয়ে পিছিয়ে যায়, মাথা থেকে সিটের উঁচু নরম জায়গায়। অরুর ভয়, লজ্জা আর অস্বস্তিতে কুণ্ঠায় হাঁসফাঁস বিমূঢ় অবস্থা। হ্যাভেনের উষ্ণ গরম নিঃশ্বাস অরুর মুখমণ্ডল গলা জুড়ে আছড়ে পড়ছে। অরুর শরীর অবশ লাগছে, নড়তে পারছে না। হ্যাভেনও পাত্তা দিল না অরুর উচ্চাটন প্রতিক্রিয়া। নিরুদ্বিধায় ওষ্ঠদয়ে এগিয়ে কামড়ের জায়গাগুলোতে আলতো করে ঠোঁট বুলিয়ে ভেজা চুমু খেলো। অরু চোখ মুখ খিচে নিঃশ্বাস আটকে রইল। কিয়ৎ পরিমাণ পর হ্যাভেন সরে আসে। হ্যাভেন আলতো করে অরুর গালে এক হাত রেখে শীতল ভরাট কণ্ঠে বলে, তোমার এসব আচরণ আমি আর টলারেট করবো না। এখন থেকে যা বলবো মেনে চলবে। কথা নড়চড় হলে খবর আছে। উইল ইউ রিমেম্বার ইট? অরু চোখ খুলে দ্রুত মাথা নেড়ে বলে ওঠে, হ্যাভেন কপাল কুঁচকে ফেললো, সন্দেহী গলায় শুধালো, ভবিষ্যতে আমার সঙ্গে অসমান কথাবার্তা বলার আগে আজকের ঘটনা স্মরণ করবে। মাথা বিগড়ে দিলে পুরো শরীর জখম করে ছাড়বো। আর এখন স্বীকার করছে ভয়, পরে আবার যদি ভুলে যাও বিশ্বাস করবো কিভাবে?
অরু হকচকানো দৃষ্টি ফেলে, ঘন পাপড়িযুক্ত নয়নজোড়া মেরে বার কয়েক পলক ঝাপড়ায়, বিলব ঠোঁটজোড়া নেড়ে গোমরা মুখে বলে, আপনি বলুন কি করলে বিশ্বাস করবেন? হ্যাভেনের দুষ্টু চক্ষুদয় চকচক করে উঠল, বেপরোয়া মস্তিষ্ক সুযোগটা লুফে নিল, মুখে কাঠিন্য ভাব ফুটিয়ে আদেশ ছুড়ল, তেমন কিছু না, আমাকে শক্ত করে জড়িয়ে ধরলে বিশ্বাস করব। কি? হ্যাভেন ধমকে বলল, শুনতে পাওনি? হোয়াট এভার, আই থিঙ্ক বাসর করাটা বেস্ট অপশন হবে। অরু তৎক্ষণাৎ হ্যাভেনকে জড়িয়ে ধরে হ্যাভেন ঠোঁট টিপে হাসে, গম্ভীর কণ্ঠে পুনরায় বলে, এটা কোনো হাগ হলো? বলেছে তুমি টাইট টাইট করে জড়িয়ে ধরবে, কথার খেলাফ হচ্ছে। অরু হাতের বন্ধন দৃঢ় করলো, যতটা পারল শক্তি খাটিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। হ্যাভেন মিটিমিটি হেসে নিজেও আলতো করে জড়িয়ে ধরে তার ধানি লঙ্কাকে, স্বস্তি নিঃশ্বাস ছেড়ে ক্ষীণ স্বরে আওড়ালো, বউ মানেই শান্তি, শীতের সময় হলে তো কোনো কথাই নেই।